আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 33,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প করে ফেলে এবং যেই সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের অসংখ্য জেলার মানুষ সুযোগ সুবিধা ভোগ করে, আপনারা নিশ্চয়ই জানেন পদ্মার ওপারে যে জেলাগুলা গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ইনক্লুডেড বরিশাল বিভাগ, তারা যখন সুচিকিৎসার জন্য ঢাকায় আসতো ফেরি পার হয়ে লঞ্চে করে, কতটা দুর্ভোগ কতটা ভোগান্তি তাদের হতো, এইটা যারা সেইখানকার বসবাসকারী নাগরিক শুধুমাত্র তারাই জানে। এর বাইরে আপনি আমরা যারা পদ্মা সেতু পার হয়ে আমাদেরকে যেতে হয় না, আমরা সে ব্যথা কখনো টের পাবো না, কখনো বুঝবো না, এবং আমরা সে ব্যথা বোঝার চেষ্টাও করব না, কখনো করিও নাই। এটাই আমাদের বাঙালিদের স্বাভাবিক চরিত্র। আওয়ামী লীগ 33,000 কোটি টাকা রাষ্ট্রের জনগণের টাকা খরচ করে পদ্মা সেতুর মতো প্রকল্প করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে ব্যয় হয়েছে তার 10% বাংলাদেশ দিয়েছে, বাকি 90% দিয়েছে রাশিয়া। অথচ এইটা নিয়ে বলা হচ্ছে শেখ হাসিনা তার বাপের টাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, শেখ হাসিনা তার বাপের টাকায় মেট্রো রেল করেছে, তার বাপের টাকায় পদ্মা সেতু করেছে। মহাশয়রা, যারা আপনারা বলেন শেখ হাসিনা তার বাপের টাকায় করেনি, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার বাপের টাকা খরচ করে রাষ্ট্রের উন্নয়ন প্রকল্প করে না। এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 35,000 কোটি টাকা ব্যয়ে বোয়িং বিমান কিনতেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যে বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়েছে বাংলাদেশের, সেই চুক্তি বাস্তবায়ন করবার জন্য 14টা বোয়িং বিমান কিনতেছে জনাব তারেক রহমান। খালেদা জিয়ার টাকায়, জিয়াউর রহমানের রেখে যাওয়া এফডিআর ডিপিএস এর টাকায় না, রাষ্ট্রের টাকায় কেনা হচ্ছে। সেটা ঋণ নিয়ে হোক কিংবা রাষ্ট্র থেকে হোক না কেন, যে পদ্ধতিতে হোক যে বিমান কেনা হচ্ছে সেটা আমাদের রাষ্ট্রের টাকায়। শেখ হাসিনা উন্নয়ন প্রকল্প করলে তাকে তিরস্কার করা হয়। রাষ্ট্রের টাকায় করেছে, আমাদের টাকায় করেছে, তার বাপের টাকায় করেনি। এখন জনাব তারেক রহমান 14টা বোয়িং বিমান কিনতেছে, যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আপনারা কি জানেন আমাদের ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো থাকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে, সেই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে অসংখ্য সিট ফাঁকা থাকে, অর্থাৎ মানুষ নাই। ইংল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে যখন আমাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো থাকে তখন অসংখ্য সিট ফাঁকা থাকে, কারণ আমাদের সেই পরিমাণ যাত্রী নেই। আর বাংলাদেশের বিমানবন্দরের যে পরিস্থিতি বর্তমানে, তাতে করে ফ্লাইটের সংখ্যা অনেকটা কমে গেছে। আমরা ম্যাক্সিমাম যে বিমানগুলো ব্যবহার করি, এখানে বোয়িংও আছে, এয়ারবাসও আছে। এখন এয়ারবাসের সাথে চুক্তি বাতিল করে এই যে মার্কিন বাণিজ্য চুক্তি অনুযায়ী বোয়িং বিমান কেনা হচ্ছে, তাতে করে কি এয়ারবাস প্রস্তুতকারক যে প্রতিষ্ঠান তারা মনক্ষুণ্ণ হবে না? এয়ারবাস যেই দেশের প্রতিষ্ঠান, সেই দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে যাবে না? যাবে। এগুলা ভাববে না। এখন আপনারা কথা বলবেন না। এখন যে শূকরের মাংস আমদানি করা হবে, তাতে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না? চিন্ময় প্রভু তিনি গেরুয়া রঙের পতাকা জাতীয় পতাকার সাথে উত্তোলন করেছিলেন, এতে করে আপনাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এখন যে শূকরের মাংস আমদানি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 90% মুসলিমের দেশে, এখন আপনাদের ধর্মীয় অনুভূতিতে কোনো প্রকার আঘাত লাগে না। আপনারা কত বড় ভণ্ড, আপনাদের চরিত্রে কত বড় দ্বিচারিতা, এইটা শেখ হাসিনার সরকার পতন না হলে বাংলাদেশের মানুষ জানতেই পারতো না। ভালো হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। তিনি চলে যাওয়াতে বিএনপির মতো মুখোশধারী দালাল, ভণ্ড, জামাতের মতো চরিত্র উন্মোচন হয়েছে। এদের চরিত্র বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন ছিল। বিশেষ করে বাংলাদেশের বর্তমান জেনজি প্রজন্ম, এদের জানার প্রয়োজন ছিল বিএনপি এবং জামাত এক সাপের দুটা বিষ। এর জন্য আওয়ামী লীগ একটা ধন্যবাদ প্রাপ্য। আওয়ামী লীগের পতন না হলে কেউ বুঝতেই পারতো না এরা শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতায় আসবার জন্য রাষ্ট্রের সবকিছু বিসর্জন দিতে পারে, বিকিয়ে দিতে পারে। এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছুই তাদের কাছে প্রাধান্য পাবে না, পায় না। জেনে গেছে বাংলাদেশের মানুষ। গত 3 মাসে সারা ঢাকা শহরে 61 জন খুন হয়েছে। সারা বাংলাদেশে খুনের সংখ্যা 854 জন। এইসব নিয়ে জাতীয় সংসদে কোনো কথা শুনেছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা, সেনাবাহিনী কেন এখনো
ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথড্র করে ব্যারাকে ফিরতেছে না, এইসব নিয়ে কোনো কথা সংসদে হয়েছে? কেউ তুলেছে? হয়নি। উল্টো সে ইতিহাস বিকৃতি, ইতিহাসের জঘন্য মিথ্যাচার কিভাবে করা যায়, কত পন্থায় করা যায়, কোন কোন উপায় করা যায়, বিএনপির নেতাকর্মীরা, বিএনপির মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে করতেছে। আসেন বিএনপির মূর্খ অশিক্ষিতের একটা বক্তব্য শুনে আসি। সন্ধ্যার পরে ছড়িয়ে পড়লো যে আজকে রাত্রে পাক বাহিনী ক্র্যাকডাউন করবে, এবং ঠিক সেই কারণে একের পর এক 3টে গ্রুপ গেল শেখ মুজিবের কাছে। প্রথমে যুব দল গেল, তারপর একটা দল গেল, তারপরে সর্বশেষ গেল তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এবং ডক্টর কামাল হোসেন। যখন পাকিস্তান আর্মি সারা বাংলাদেশে ক্র্যাকডাউন করবে সেটা জেনে গেল, এবং যুবদল তৎকালীন সময় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল 1971 সালের 25 মার্চ রাতে। এই বদমাইশ, এই বুইরা মাদকাসক্ত, এটা কি আপনাদের প্রমাণ করবার জন্য অন্য কোনো কিছু বলতে হবে আমাকে? তাজউদ্দিন আহমদ তিনি নাকি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎতে গিয়েছিলেন যুবদলের পর, অর্থাৎ যুবদলের পর আরো একটা গ্রুপ সাক্ষাৎ করেছে, এরপর তাজউদ্দিন আহমেদ গিয়েছেন বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করবার জন্য। যুবদলের জন্ম কত সালে ভাই? বিএনপির নেতাকর্মীরা আপনারা যে আমাদেরকে গালি দেন, এইসব দেখার পর আপনাদের লজ্জা করে না? ন্যূনতম লজ্জা শরম আপনাদের মধ্যে নাই? যুবদল প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, স্বাধীনতা যুদ্ধের প্রায় 7 বছর পর। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, একই সালে স্বাধীনতা যুদ্ধের 7 বছর পর। তাহলে যুবদল কিভাবে 1971 সালে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিল 25 মার্চ কালো রাত্রিতে, যে দলের জন্ম 1978 সালে? এদের মতো মিথ্যাবাদী, এদের মতো বেহায়া পৃথিবীতে আর কোথাও নাই। বিএনপি আপাদমস্তক একটা বাটপাটদের সংগঠন, এইটা নিয়ে কোনো দ্বিমত নাই। বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি বুঝে গেছে এরা ক্ষমতার জন্য বাংলাদেশের সবকিছু বিকিয়ে দিতে পারে, এবং দিয়েছে, দিচ্ছে, সামনে আরো দেবে। যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে, পাশা খেলবে, এবং সেটা দেখে আপনারা সন্তুষ্ট হবেন, সেই প্রত্যাশা আমি করি। ছি, একটা রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে বিকিয়ে দিয়ে একটা পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সাথে চুক্তি করে, সেই চুক্তি অনুযায়ী অপ্রয়োজনীয় 14টা বোয়িং বিমান কিনে ফেললো, যার বাজার মূল্য 35,000 কোটি টাকা, যেটা দিয়ে আরো একটা পদ্মা সেতু বাংলাদেশে বানানো সম্ভব। তারেক রহমান তার বাপের টাকায় বোয়িং যদি কিনতো তাহলে মেনে নিতাম। শেখ হাসিনা পদ্মা সেতু রাষ্ট্রের টাকা দিয়ে বানিয়ে ভুল করে ফেলেছেন, বিরাট একটা ভুল, আমরা সেটা মেনে নিতাম। কিন্তু এখন আমরা কি বলবো? বাংলাদেশের মানুষ এখন কি বলবেন আপনারা? বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা শিল্প কারখানা, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল 4000-এর উপরে। সেই শিল্প কারখানা কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেছে। ভারতবর্ষ থেকে শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে পারছে না সরকার, পয়সা নাই, সেজন্য সেই শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। 4000 শ্রমিক বেকার হয়ে গেছে। তাদের পরিবার কিভাবে চলবে? ফ্যামিলি কার্ডের টাকায় নাকি? বিএনপি তো সেটাই বলবে। সরকার ফ্যামিলি কার্ডের পেছনে যেই অর্থ ব্যয় করবে সেই সমপরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশে 3টা পদ্মা সেতু, 2টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটা মেট্রো রেল করা সম্ভব। যে টাকা ব্যয় হবে সেই টাকা দিয়ে আরো 5টা মেগা প্রকল্প করা সম্ভব। যদিও আমাদের প্রধানমন্ত্রী লাট বাহাদুর জনাব তারেক রহমান তিনি তো বলে দিয়েছেন তারা মেগা প্রকল্পের দিকে আগাবে না। মেগা প্রকল্পের দিকে না আগালে বাংলাদেশের অর্থনৈতিক যে সমৃদ্ধি হয়েছিল সেটা সামনের দিনে আর আগাবে না, স্টপ হয়ে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। দেখেন, আপনারা যা ভালো মনে করেন, আমরা কিছু বলতে গেলেই বলবেন দিল্লির দালাল, হাসিনার দালাল, মোদির দালাল, দেশের বাইরে পলাতক থেকে লেকচার মারতেছে, লম্বা লম্বা কথা বলতেছে। আমরা তো সত্যগুলো আপনাদের চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আমরা তো কাউকে হুমকি ধামকি দেই না, দিচ্ছি না। আপনাদের রাষ্ট্র আপনারা কিভাবে পরিচালনা করবেন, কিভাবে আপনারা থাকবেন, খেয়ে থাকবেন নাকি না খেয়ে থাকবেন, নাকি একবেলা খেয়ে থাকবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। ভালো থাকেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত বাংলাদেশ পরস্পর নিরাপত্তা কৌশলের মিত্র হওয়ার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কৌশল, ভারত কি সেই অবস্থান থেকে সরে আসছে? ভারত বাংলাদেশকে কিছুতেই মিত্র দেশ বলে মনে করতে পারছে না। বাংলাদেশকে ভারত তার একটা তৃতীয় ফ্রন্ট বলে মনে করছে কিনা, মানে পাকিস্তান এবং চীনের পর বাংলাদেশ ক্রমেই ভারতের জন্য তৃতীয় শত্রু দেশে পরিণত হচ্ছে কিনা, একটা প্রতিপক্ষ রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা,
থার্ড ফ্রন্ট হিসেবে বাংলাদেশ ভারত সীমান্তকে চিহ্নিত করবে কিনা ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধানকে এই প্রশ্ন করা হয়েছিল জানুয়ারি মাসে। ভারতের সাংবাদিকরা এই প্রশ্ন করলে তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন যে এমন কোনো বিষয় নাই, ভারত বাংলাদেশ সম্পর্কটা কিছুটা খারাপ যাচ্ছে বটে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা সব সময় সচল আছে। তিনি মনে করিয়েছিলেন যে 5ই আগস্টের দিনেও ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর যোগাযোগ হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে কোনো বৈরী অবস্থা দেখা যায়নি। কিন্তু যখন সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে তাহলে কেন বাংলাদেশ আর ভারতের মধ্যকার সামরিক মহড়াগুলো স্থগিত আছে, তখন কিন্তু উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন যে যেই রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্কের অবস্থাটা যেমন দাঁড়িয়েছে তাতে আপাতত এই সামরিক মহড়া বন্ধ আছে দুদেশের মধ্যে। সম্পর্ক আবার উন্নতি হলে সামরিক মহড়া আবারও চালু করা হবে। এই যে মানে আলাপটা হয়েছিল সেনাপ্রধানের সঙ্গে ভারতের সাংবাদিকদের, তখন ভারতের সকল শীর্ষস্থানীয় দৈনিক এই খবরটি করেছিল, কারণ পুরো ইউনূস আমল জুড়েই ভারত বাংলাদেশ সম্পর্কটা এতটা খারাপ হয়ে ওঠে যে ভারতের তরফে একেবারে শীর্ষ পর্যায়ে থেকে প্রতিরক্ষা কৌশল নির্ধারণের ক্ষেত্রে ভারতের ইস্টার্ন ফ্রন্ট, পূর্বাঞ্চলীয় ফ্রন্টকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সবচেয়ে বেশি শক্তি বৃদ্ধি করতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তে গত 1 বছরে ভারত 3টি ঘাঁটি নির্মাণ করেছে এবং সেগুলো এত দ্রুততার সঙ্গে নির্মিত হয়েছে যে রীতিমতো ভারতের পূর্বাঞ্চলীয় ফ্রন্টের যিনি প্রধান জেনারেল তিওয়ারি, তিনি সেটা উদ্বোধন করতে গিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এত দ্রুততার সঙ্গে এমন সক্ষমতায় ঘাঁটি নির্মাণের জন্য তিনি তার সহকর্মীদের ধন্যবাদ দেন। এই সবগুলো সূত্র কিন্তু ভারতের সংবাদ মাধ্যমও অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেলাচ্ছিলেন, এ কারণে যে এতে স্পষ্ট হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তটাকে যেমন অনুপ্রবেশ ঠেকানোর একটা সীমান্ত বলে এতদিন ভারত বিবেচনা করে এসেছে, যেটার মধ্যে দুদেশের মধ্যে যুদ্ধের কোনো সম্ভাবনা নয়, এরকম একটা সীমান্ত বলে বিবেচনা করে এসেছে। ভারত যে সেই অবস্থান থেকে সরে আসছে, ভারত যে মনে করছে এই পূর্বাঞ্চলীয় সীমান্তটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কাজে সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সেনাবাহিনীর সঙ্গে তার একটা বাৎসরিক সভা গত বছর পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়াম ঘাঁটিতে এসে করেন এবং সেখানে তিনিও এই পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ভারতের শক্তি বৃদ্ধি প্রসঙ্গে আলাপ করেন। কাজে এটা বুঝতে বাকি থাকছিল না যে ভারত এই সীমান্তটাকে আর শান্তিপূর্ণ সীমান্ত বলে মনে করে না। তবে ভারতের সেনাপ্রধান জানুয়ারি মাসেও বলেছিলেন যে তারা অপেক্ষা করছেন, একটা নির্বাচিত সরকার আসছে বাংলাদেশে খুব শিগগিরই, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কয়েক মাসের জন্য থাকে। এসব অনির্বাচিত সরকারের সময় পরিস্থিতি কোন দিকে যায় সেগুলো যেহেতু একটা ক্ষণস্থায়ী ব্যাপার, স্বল্পস্থায়ী ব্যাপার, কাজেই এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা প্রতিরক্ষা কৌশল কোনো দেশই নির্ধারণ করে না। কাজেই ভারত অপেক্ষা করছে একটা দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণে এবং আবারও সম্পর্ক পুনরুজ্জীবনে যখন নির্বাচিত সরকার আসবে। মানে ভারতের সেনাপ্রধান যেটা বলেছেন যে আবারও পরিস্থিতির উন্নতি হবে, সামরিক মহড়াও শুরু হবে। অথচ এখন তারেক রহমান সরকার গঠিত হওয়ার 2 মাসের বেশি সময় পার হওয়ার পর ভারতের তরফে এখন একটা প্রথমবারের মতো ভারত মহাসাগরীয় অঞ্চলের অনেকগুলো দেশকে নিয়ে, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা যাদেরকে তাদের সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে, সেসব দেশকে নিয়ে ভারত একটা বহুপাক্ষিক মহড়া আয়োজন করছে 11টি দেশকে নিয়ে। অথচ 11টি দেশকে নিয়ে আয়োজিত সেই ভারতের সামরিক মহড়ার আয়োজনের তালিকায় বাংলাদেশ নাই। এটা এখন পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন। বাংলাদেশের মানবজমিন পত্রিকা এই সংবাদটি করেছে যে এটা কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে প্রথমবারের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টি দেশ নিয়ে যে বহুপাক্ষিক সামরিক মহড়া করতে যাচ্ছে ভারত,
13 দিনের এই মহড়া তত্ত্বাবধান করবে ভারতের সেনাবাহিনী। প্রগতি নামের এই মহড়াটি 18 মে থেকে শুরু হয়ে শেষ হবে 31 মে। এশিয়ার 11টি দেশ এই মহড়ায় আমন্ত্রণ পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। কাজেই প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়ে অন্যান্য দেশ নিয়ে নয়াদিল্লির আঞ্চলিক সামরিক তৎপরতা একটা নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করে কিনা বাংলাদেশের জন্য, সেটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে ভারত এই প্রথম একটা বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। কারণ মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নিরাপত্তা কৌশল, তার অংশ হিসেবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠতম নিরাপত্তা মিত্র বলে মনে করে এবং নিরাপত্তা খাতে ভারতকে তারা মনে করে যে এই পুরো অঞ্চলে পুরো নিরাপত্তা কৌশল নির্ধারণ করবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকেই সবচেয়ে নির্ভরযোগ্য ঘনিষ্ঠতম মিত্র হিসেবে চিহ্নিত করেছে। কাজে এই অঞ্চলে মানে বিশেষ করে এই সময়টায় যখন বিশ্বে নানা রকম পালাবদল ঘটছে, নানা রকম মেরুকরণের ঘটনা ঘটছে, ভারত একদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ভারত, রাশিয়া, ইরান, চীন তারা একটা অক্ষ তৈরি করছে কিনা, নিজেদের ভেতরে একটা অ্যাক্সিস তৈরি করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন থাকে সেটা অনেক ক্ষেত্রেই এই পুরো অঞ্চলকে কতটা স্থিতিশীলতা দেওয়া যাবে, নিরাপত্তা দেওয়া যাবে, সেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেসব আলোচনা আছে বিশ্বের নিরাপত্তা আলোচনার মধ্যে। তখন ভারত 11টি দেশকে তার নিরাপত্তা কৌশলের অংশীদার হিসেবে চিহ্নিত করে এই মহড়াটা করছে, কিন্তু বাংলাদেশ, যাকে কদিন আগে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি যখন সফর করে গেলেন তখনও বলে গেছেন যে এই অঞ্চলের নিরাপত্তা নির্ধারণে ভারতের ক্ষমতা অর্জনকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সেই সময় ভারত যে বাংলাদেশকে এক রকমের তাদের নিরাপত্তা কৌশলের অংশীদার নয় বলে চিহ্নিত করলো এই মহড়া থেকে বাদ দেওয়ার মাধ্যমে, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কটা যে তারেক রহমান সরকার আসার পরেও কিছুতেই বিশ্বাস আস্থার সম্পর্ক হয়ে ওঠে নাই, বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা যে এখনো এমনই বৈরী যে সীমান্তে শক্তি বৃদ্ধি ভারতের সামরিক কৌশল বটে, সেটা এর মাধ্যমে এক রকমের পরিষ্কারভাবে নিশ্চিত হওয়া গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ভারতের সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে যে মেঘালয়ের উমরোহিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মহড়াটি হবে। এই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, যৌথ অপারেশন সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা নির্মাণই এই মহড়ার লক্ষ্য। এতে অংশ নেবে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভুটান। মানে এই যে একটা জোটের মতো হলো যারা মিলে কিনা নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে। এবং মনে রাখতে হবে ভারতীয় সেনাবাহিনী এই প্রথম এরকম একটা বহুপাক্ষিক মহড়ার আয়োজন করছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর দিকে তাকালে যে কে কার মিত্র, কে কাকে প্রতিরক্ষা সহযোগিতা দেয়, কে কার নিরাপত্তা নিশ্চিত করে, সেটা অন্য অনেক সময়ের চেয়ে এই ট্রাম্প শাসনামলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যখন বিশ্বে মানে একের পর এক যুদ্ধে কে কার মিত্র, কে কাকে রক্ষা করছে, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেছে। এক্সপোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে যে মহড়াটার মূল ফোকাস থাকবে সন্ত্রাস বিরোধী ও বিদ্রোহ দমন অভিযান। একই সঙ্গে এটি ভারতের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে আঞ্চলিক সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন ও সমন্বিত অপারেশনাল কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে এগিয়ে নেবে। এটা প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই যে মহড়া প্রগতি, এটা শুধু একটা সামরিক মহড়া মাত্র নয়, এটা ভারতের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। তাহলে এই যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত বাংলাদেশ পরস্পর নিরাপত্তা কৌশলের মিত্র হওয়ার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কৌশল, ভারত কি সেই অবস্থান থেকে সরে আসছে? ভারত বাংলাদেশকে কিছুতেই মিত্র দেশ বলে
বলে মনে করতে পারছে না। এবং এই প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে দিল্লি যে বহুপাক্ষিক কাঠামোর দিকে এগোচ্ছে, এই উদ্যোগ তারই প্রতিফলন। কাজেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরেও তেমন কোনো বদল ঘটে নাই, মানে যেই কথাটা বারবার মনে করাই প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের, তারা যেভাবে যতটা উষ্ণতার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছিলেন তারেক রহমানের দিকে, যে তারেক রহমান দেশে ফিরবেন, তারেক রহমান নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাদেশে একটা এমন পরিবেশ সৃষ্টি করবেন, রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, অন্যদিকে ভারতের দিকে যে ধরনের বৈরী একটা রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছিল সেটা থেকে এক রকমের সুস্পষ্ট ঘোষণা দিয়ে সরে আসবেন। এবং তার পাশাপাশি তাদের যে একটা প্রত্যাশা ছিল যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশের যে মৈত্রী ইউনূস আমলে গড়ে উঠেছিল, সেটা থেকে একেবারে এক ধরনের সুস্পষ্ট অবস্থান নিয়ে তারেক রহমান সরকার সরে আসবে। তারেক রহমান সরকার চীন সরকারের সঙ্গে যে ঘনিষ্ঠতা ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার দেখিয়েছিল নিরাপত্তা বিষয়ে, সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে, সামরিক সরঞ্জামাদি কেনার বিষয়ে, যেভাবে পাকিস্তান চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিল, সেটা থেকে সরে আসবে। সেই সব অবস্থান গ্রহণের মাধ্যমে তারেক রহমান একটা সুনির্দিষ্ট গ্রিন সিগন্যাল দেবেন ভারতের প্রতি, মানে তিনিও উষ্ণতার হাত বাড়িয়ে দেবেন ভারতের দিকে। ভারতের এই একটি প্রত্যাশাও পূরণ হয়নি। ভারত দেখছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন, ভারতীয় সংবাদ মাধ্যমে সে খবর বেরোচ্ছে। চীনের সঙ্গেও সামরিক কেনাকাটা কমিয়ে আনার বিষয়ে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেও বাংলাদেশকে কোনো সুস্পষ্ট অবস্থান নিতে দেখা যাচ্ছে না। এই অবস্থায় ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে মিত্র দেশ ভাবতে পারছে না, কিন্তু সীমান্ত যে দেশটির সঙ্গে এত 4000 কিলোমিটারের বেশি শুধু স্থল সীমান্ত, সে দেশে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি বাংলাদেশের নিরাপত্তা ভবিষ্যতের জন্য কতটা মঙ্গলজনক হচ্ছে সেটাও একটা প্রশ্ন বটে। প্রশ্ন এটাও যে যখন ভারতীয় সেনাবাহিনীর কাছে এই হুমকি আছে পাকিস্তানের সেনাবাহিনী থেকে, যে ভারতের পরবর্তী হামলাটা তারা পূর্ব দিক থেকে করবে, অর্থাৎ তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে করবে, বাংলাদেশ থেকে করবে, তখন ভারতের সেনাবাহিনীর পক্ষেই বা বাংলাদেশকে কতটা মিত্র দেশ ভাব